শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেব, চেষ্টা করব খবরটা খুব বড় করে না বলতে, কিন্তু যতখানি করে বলবো তাতে করে আজকের সব আপডেট আপনারা জেনে যেতে পারবেন। আর নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত 7টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অল্প সময়ের ব্যবধানেই এই বাসগুলো পোড়ানো হয়। দুপুর 1:30 থেকে 2:30টার মধ্যে রাজধানীর গুলিস্তান, বংশাল, শাহবাগ, মতিঝিল, খিলগাঁও জাতীয় প্রেস ক্লাবের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 1:30টার দিকে প্রথমে তারা আগুন লাগার খবর পায়। কিছুক্ষণ পরে শাহবাগে এসে বাসে আগুন দেওয়া হয়। জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয় মোড়ে দুপুর 2:10 দিকে আরেকটি বাসের আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বাসগুলো পুড়লেও হতাহতের বিষয়ে প্রাথমিকভাবে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। নাশকতা কিনা এটি পুলিশ খতিয়ে দেখছে। বাসে সিটের তো গাড়িটা আগুন ধরছে, হঠাৎ করে আগুন তো যাত্রী সব নামানোর নামে ডুবে গেছে। আমি গাড়ি চাবাইছি, কিন্তু গাড়ি চাবাইতে গাড়ি আগুন ঝুললে ঘুরে গেছে। পিছনে যারা ছিল তারা 20-25 বছরের লোক। কয়জন ছিল কইতে পারিনি, আমরা 10-15-20 জনের মতো যাত্রী উঠছে এক ধাক্কাতে পল্টন থেকে। এই ঘটনা দুষ্কৃতিকারীরা করেছে। কারা করেছে আপনারা কম বেশি বুঝতে পারছেন। আমরা আমাদের ভিডিও ফুটেজ থেকে শুরু করে যা যা আছে উইটনেসের সাক্ষ্য অনুযায়ী এদেরকে খুঁজে বের করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিব। দর্শক, আমরা সহকর্মীদের কাছ থেকে আমরা সরাসরি জেনে নেব এই খবরগুলো। প্রথমেই যাচ্ছি ইব্রাহিম খলিলের কাছে। ইব্রাহিম, আপনি এখন ঠিক কোন জায়গায় অবস্থান করছেন একটু জানিয়ে দেবেন। হঠাৎ করে এই যে বাসে আগুন, এ বিষয়ে পুলিশ কিছু বলেছে কিনা? আর ট্রাফিকও বেশ লম্বা, আমি নিজেও আসার সময় এটি দেখেছি। এখন পরিস্থিতি কেমন একটু জানিয়ে দেবেন। বৃষ্টি, আপনি যেটি বলছিলেন যে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে রাজধানীতে কমপক্ষে 7টি স্থানে ঘটনা ঘটেছে। আমি এখন আছি শাহবাগে। এটি নগরীর ব্যস্ততম এলাকাগুলোর একটি, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এই শাহবাগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাসে। আপনি যেমনটি বলছিলেন, দুপুর 1:30 থেকে 2:30টার মধ্যে মতিঝিল প্রেস ক্লাব, বঙ্গবন্ধু এভিনিউ, কেন্দ্রীয় কার্যালয় আওয়ামী লীগের, শাহবাগ এবং খিলগাঁওয়ে বাস পোড়ানোর ঘটনা ঘটে এবং বাস আগুন দেওয়ার ঘটনা ঘটে প্রগতি সরণিতে। ইতিমধ্যে পুলিশও এটির একটি তালিকা করেছে। সেখানে দেখা গেছে যে বাসগুলোর, বিশেষ করে ভিক্টর বাস, সেখানে পোড়ানো হয়েছে এবং পুলিশ ইতিমধ্যে যেটি অনুসন্ধানের চেষ্টা করছেন যে বাসগুলো কেন আগস্টলে আগুন দেওয়া হচ্ছে বা কারাই এটির পিছনে রয়েছে। তবে এখন পর্যন্ত তারা সম্ভাব্য কাউকে সন্দেহ করতে পারছেন না, বা এই নাশকতা চেষ্টার পেছনে কারা রয়েছেন সেটি এখন উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবে দুজন বাসের যিনি হেল্পার, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য, তাদের কাছ থেকে তথ্য উদ্ঘাটন করার জন্য। যে নমুনার কথা তারা বলছেন সেটি হচ্ছে যে হঠাৎ করে দেখা গিয়েছে যে 4 থেকে 5 জন লোক তারা বাসে উঠেছেন এবং পেছনের সিটে তারা বসেছেন এবং সেখান থেকে তারা বাসে আগুন লাগিয়ে সটকে পড়েছেন এবং সেখানে গান পাউডার জাতীয় কোনো কিছু ব্যবহার হয়েছে কিনা সেটিও এখনও তদন্ত করে দেখা হচ্ছে। আরও একটি বিষয়, সেটি হচ্ছে যে এই বাসগুলোর অগ্নিকাণ্ডের ফলে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। তবে কেউ এখন পর্যন্ত দাবি করেনি তারা আহত হয়েছেন কিনা। হতাহতের খবর না হলে জনমনে বেশ আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইব্রাহিম, ধন্যবাদ। আপনি সাবধানে থাকবেন। গুলিস্তান এলাকায় যেতে চাচ্ছি, সেখানে আরেক সহকর্মী শওকত মঞ্জুর শান্ত আছেন। শান্ত, আপনি যেখানে আছেন সেখানকার খবর জানতে চাচ্ছি। এই যে বাসে আগুন দেওয়ার পরে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ বিক্ষোভ প্রতিবাদও জানিয়েছে, সেই অবস্থা কি দেখছেন একটু জানিয়ে দেবেন। বৃষ্টি, এখানে কিন্তু ঠিক পেছনের অংশটিতে অর্থাৎ বঙ্গবন্ধু এভিনিউতে কিন্তু একটি বাস পোড়ানো হয়েছিল এবং সেই প্রক্রিয়াটির পর থেকে কিন্তু এই এলাকায় যারা নেতাকর্মীরা আছেন, বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছেন, তারা কিন্তু এখানে সংঘবদ্ধ হয়েছিলেন এবং মিছিলও করেছেন এবং সেই মিছিলটি কিন্তু এই 0 পয়েন্টকে ঘিরে কিন্তু চক্রাকারভাবে শেষ হয়েছে। এবং আমরা যদি বলতে চাই সামগ্রিক পরিস্থিতি, সেখানে কিন্তু বলতে হবে যে আসলে শহরের এই অংশটিতে অন্যান্য সময় যেভাবে প্রাইভেট কার দেখা যায়,
সেই প্রাইভেট কারের সংখ্যা কিন্তু অনেকটাই কমে গেছে। এবং এখানে যে কতজন প্রাইভেট কার ড্রাইভারের সাথে কথা হচ্ছিল তারা কিন্তু বলেছেন যে তাদের যারা গাড়ির মালিক রয়েছেন তারা কিন্তু বলেছেন যে যত দ্রুত সম্ভব তাদের গাড়ি ঘরে নিয়ে যাওয়া অথবা নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। এবং বাস ড্রাইভারদের সাথেও কথা হচ্ছিল, তাদের মধ্যেও কিন্তু একটা চাপা আতঙ্ক বিরাজ করছে এবং তারাও কিন্তু বলছিলেন যে আসলে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটা নিয়ে আসলে তারা সন্দিহান, যে আসলে হঠাৎ করে কোনো প্রকার ইঙ্গিত ছাড়া এইভাবে বাসে আগুন দেওয়ার যে ঘটনাটি ঘটেছে এবং এতে যে আসলে তাদের ভিতরে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সেটা নিয়ে আসলে তারা সন্দিহান যে কখন আবার বড় কোনো ঘটনা ঘটে যায় কিনা। যদিও এখানে আওয়ামী লীগ নেতাকর্মী যারা ছিলেন তারা কিন্তু বলেছেন যে এই এলাকায় আওয়ামী লীগের যারা আছেন তারা সকলেই কিন্তু অতন্ত্র প্রহরীর মতো এখানে রয়েছেন। পাশাপাশি পুলিশ সদস্যদের সাথেও কথা হচ্ছিল, তারাও জানাচ্ছিলেন যে আসলে তারাও তাদের নিজ নিজ দায়িত্বে আসলে বেশ সজাগ রয়েছেন। তো দেখা যাক আসলে রাতের বিষয় কি হয়, সেটাই এখন অপেক্ষার বিষয়। শান্ত সাবধানে থাকবেন, ধন্যবাদ যোগ দেবার জন্য। ঢাকা 18 আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন ভোট গণনা চলছে। এর আগে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 217টি কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হয়। দিনের শুরুতে কম থাকলেও বেলা বাড়ার পর পরে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। বিস্তারিত জানবো, আইইএফ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী, যোগ দিয়েছেন আমাদের সাথে। ভাস্কর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আওয়ামী লীগ প্রার্থিত ভোটের পরিবেশ নিয়ে বেশ সন্তুষ্ট, প্রথম থেকেই সন্তুষ্টি জানিয়ে এসেছে। এখন কি অবস্থা দেখছেন? ভোট গ্রহণ তো শেষ, গণনাও চলছে, কোনো ধরনের খবর বা কি আপডেট আছে একটু জানিয়ে দিবেন। বৃষ্টি আগে জানাতে চাচ্ছি যে আমি এই মুহূর্তে আছি যে উত্তরা 6 নম্বর সেক্টরের এখান থেকে কিন্তু ভোট গণনা শেষ হওয়ার পর যে ভোটের ফলাফলগুলো আসতে শুরু করেছে এবং সেই ফলাফলের ভিত্তিতে ঘোষণা করে ভোটের ফলাফল জানিয়ে দেওয়া হচ্ছে এবং সব শেষ আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত 20টি কেন্দ্রে ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে এবং আমরা প্রাথমিকভাবে যে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেই 6 জন প্রার্থীর মাঝে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অর্থাৎ নৌকা প্রতীকের প্রার্থী কিন্তু 3749 ভোট এবং তার বিপরীতে বিএনপির অর্থাৎ ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন তার ভোটের সংখ্যা 650 কিছু বেশি। সেই হিসেবে কিন্তু আমরা বলতে পারি যে মোট যে 20টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে সেই ফলাফল ঘোষণার ভিত্তিতে এখন পর্যন্ত প্রায় 3100 ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী কিন্তু এগিয়ে আছেন। আমি আরেকটু পরিবর্তন এসেছে, আমি যদি বোর্ডটির দিকে তাকাই যে কিছুক্ষণ আগে আরও 3টি অর্থাৎ মোট 23টি ভোট কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। সেখানে বিএনপি ধানের শীষ সমর্থিত প্রার্থী SM জাহাঙ্গীর তিনি 709 ভোট এবং তার বিপরীতে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান তিনি 3985 ভোট পেয়ে কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব ভোটের ফলাফলগুলো আসবে তা কিন্তু তারা একই সাথে কেন্দ্রীয়ভাবে এই যে রিটার্নিং অফিসের যে অফিস কার্যালয় সেখান থেকে তারা ঘোষণা করবেন ফলাফল। বৃষ্টি, ধন্যবাদ ভাস্কর। এদিকে ভোট প্রত্যাখ্যান করেছেন ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। বিকেলে ব্রিফিংয়ে ঘোষণা দিয়েছেন তিনি। এ সময় তিনি নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছেন। বলেছেন দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কেন্দ্র দখল করেছে আওয়ামী লীগ। দাবি করেন বিভিন্ন কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। জাহাঙ্গীর হোসেনের সেই বিজয়কে সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে যে তামাশা করেছে সেই তামাশার নির্বাচন আমরা তো বলেছি আমরা প্রত্যাখ্যান করেছি এবং পরবর্তীতে আমরা এই সরকারের আমলে এবং এই সিইসিতে না, আমরা একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের আমলে এই উপনির্বাচনটি পুনরায় দাবি করছি। আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান বলেছেন ভোট নিয়ে বরাবরের মতো মিথ্যা অভিযোগ করছে বিএনপি। নির্বাচনে জয়ী হতে বহিরাগত কারো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন তিনি। সকাল 10টার দিকে আইইএস স্কুল কেন্দ্রে ভোট দেন হাবিব হাসান। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশেই ভোট দিতে পারছেন। আরই বহিরাগত লোক এনে গণসংযোগ করেছে, বহিরাগত লোক এনে এখানে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছিল, কিন্তু আমাদের কোনো বহিরাগত লোকের দরকার পড়ে না। জনগণ আমাদের সাথে আছে ইনশাল্লাহ। এরা যখনই নির্বাচন করে তখন থেকে তারা অতীতের যে কথাগুলি বলে আসছে এই কথাগুলি বলে
এখনও তাই বলছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আইইএস স্কুলে ভোটদান শেষে এমন মন্তব্য করে বলেছেন, ভোট সুষ্ঠুভাবে হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কম ভোটার উপস্থিতি বিষয়ে তিনি বলেছেন, ভোটার কেন্দ্রে যাবে কিনা তা তাদের বিষয়। এক প্রশ্নের জবাবে বলেছেন, যুক্তরাষ্ট্র 5 দিনেও ফলাফল দিতে পারেনি, বাংলাদেশ পারে, যা তাদের জন্য শিক্ষণীয়। আমাদেরও তো শিক্ষার আছে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে, কোনো সন্দেহ নাই, যে কোনো জায়গা থেকে ভালো শিক্ষা তো আমরা গ্রহণ করি। আর আমারও একটা কথা আছে, আমাদের কাছ থেকে যে শিক্ষাটা তাই নেওয়া উচিত, কারণ আমেরিকা 4-5 দিনেও ভোট গণনা করতে পারে না, আর আমরা এই মধ্যে 4-5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে ভোট গণনা করে কেন্দ্রে ঘোষণা দিয়ে দেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এই নির্বাচন আরও নিচে নেমে গেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এই নির্বাচন মোটেও অংশগ্রহণমূলক হয়নি বলে তিনি দাবি করেন। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন দাবি করে বলেছেন, দুপুর পর্যন্ত তিনি নিকুঞ্জ, খিলক্ষেত, উত্তরার 14টি কেন্দ্রের 70টি বুথ পরিদর্শন করেছেন। নির্বাচন মোটেও অংশগ্রহণমূলক হয়নি। বিরোধী দলের কোনো পোলিং এজেন্টকে কোনো কেন্দ্রে দেখা যায়নি। নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আমার ধারণা হয়েছে, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এই নির্বাচন আরও নিচে নেমে গেছে। নির্বাচন মোটেই অংশগ্রহণমূলক হয়নি। আমি বিরোধী দলের কোনো পোলিং এজেন্ট কোনো কেন্দ্রে দেখিনি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচন। চলছে ভোট গণনা। 171টি কেন্দ্রে সকাল 8টায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়। এই আসনে ভোটার 3,64,764 জন। এবারই প্রথম ইভিএমে ভোট হলো সিরাজগঞ্জে। সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। কিশোর আলোর অনুষ্ঠানে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র নাইমুল আবরার হত্যা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ 9 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। তবে অব্যাহতি দেওয়া হয়েছে কিশোর আলোর সম্পাদক লেখক আনিসুল হককে। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সাক্ষ্য গ্রহণ শুরু হবে 14 ডিসেম্বর। বিজ্ঞ আদালত জনাব আনিসুল হককে এই মামলা থেকে অব্যাহতি দেন। আনিসুল হককে কেন উনি অব্যাহতি দিয়েছেন, এটা আমরা পূর্ণাঙ্গ আদেশ প্রাপ্তির পরে বিচার বিশ্লেষণ করে আমরা উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হব। যে ঘটনায় এই মামলাটা করা হয়েছিল, ওই ঘটনার দিন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ঘটনাস্থলে ছিলেন না। যে কারণে আমরা মনে করি যে এই আদালত থেকে যে আদেশটা হয়েছে সেই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো প্রত্যাশা করি। চট্টগ্রামের কোতোয়ালির পাথরঘাটা এলাকায় 12 বছরের এক শিশুর বায়ুপথে লাঠি ঠুকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক আনসার সদস্যের বিরুদ্ধে। দুপুরে গঙ্গাবাড়ি এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। পুলিশ এবং স্বজনরা জানিয়েছে, ওই শিশুটি আরও কয়েকটি শিশুর সাথে ব্যাডমিন্টন খেলছিল। একসময় পাশের একটি খালি জায়গায় ব্যাডমিন্টনের ফেদার গিয়ে পড়ে। সেখানে পাহারায় ছিল কয়েকজন আনসার সদস্য। তারা শিশুটিকে বেধড়ক মারে। এরপর এক পর্যায়ে বায়ুপথে লাঠি ঠুকিয়ে নির্যাতন চালায়। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। অভিযুক্ত আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। খেলতে গেছে পুলিয়াকে বাবা নির্যাতন করলো। আমার ছেলেকে প্রয়োজনে ধরে রাখতে পারি রাখতো। ওই বন্ধু বান্ধব যারা ছিল ওর সাথে, ওরা সবাই এসে খবর দিছে। ঘরে এসে খবর দিল আপনকে মারছে আনসার আমরা দৌড়ে গেছি। পাইপতে দেখছি রক্ত পড়ছে, ও মাটি লুটিয়ে এরকম পড়ে আছে। তাকে আনসার ওদের যে একটা ঘর আছে, ঘরে নিয়ে তাকে মারধর করছে এবং তার মলদারে একটা লাঠি ঢুকিয়ে দিচ্ছে। আর ওই যে সদস্য তাকেও আমাদের হেফাজতে আছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 19 ডিসেম্বর পর্যন্ত। করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এর আগে গত মাসে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানিয়েছেন, গত কয়েক বছরের মতো এবারে আর বই উৎসব হবে না। এছাড়া করোনার কারণে এইচএসসি পরীক্ষার্থীদের অটো পাস দিয়েছে সরকার। করোনা মহামারীর কারণে চলতি বছরের 18 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে।
করোনায় গত 24 ঘন্টায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। নতুন করে 1845 জন শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দেশে কোভিড-19 মোট প্রাণহানি 6140। এ পর্যন্ত 4,27,198 জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্তের হার 10.78%। গেল 24 ঘন্টায় 17,112টি নমুনা পরীক্ষা হয়েছে। সুস্থ হয়েছেন 1,737 জন। মোট সুস্থ 3,44,868 জন। দেশের শান্তি বজায় রাখতে গোয়েন্দা সংস্থার সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর নতুন 3টি ভবন উদ্বোধন করে আহ্বান জানান প্রধানমন্ত্রী। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। ডিজিএফআই কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মিত 2টি 14 ভবনের উদ্বোধন করেন তিনি। এ সময় গোয়েন্দা কর্মকর্তাদের জন্য একটি অফিসার্স মেসও উদ্বোধন করেন শেখ হাসিনা। সততা নিষ্ঠার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি, মানুষের প্রতি কর্তব্য পালন করবেন, সেটাই আমাদের কামনা। আপনারা সেটাই করবেন। ইতিহাসটা জানতে হবে, দেশকে জানতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে, সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। যেটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি, মায়ের কাছ থেকে শিখেছি, সেটাই আমি সবসময় চাই যে দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে, যে মানুষের প্রতি যদি দায়িত্ববোধ না থাকে, কর্তব্যবোধ না থাকে, তাহলে যে কোনো দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা যায় না। স্বপ্নের পদ্মা সেতুতে 37তম স্প্যান বসলো। দৃশ্যমান হলো সেতুর 5,550 মিটার। সকাল থেকে স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয়। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে 9 ও 10 নম্বর পিলারে সেটি বসানো হয়। আর প্রতিকূল পরিবেশ সহ নানা জটিলতায় স্প্যান বসাতে বেগও পেতে হয়েছে। তবে দুপুরের পরে স্প্যানটি বসাতে সক্ষম হয় কর্তৃপক্ষ। পদ্মা সেতুর 41টি স্প্যানের মধ্যে আর মাত্র 4টি স্প্যান বসানো বাকি। কর্তৃপক্ষ বলছে নির্ধারিত সময়ের মধ্যে সবগুলো স্প্যান স্থাপন হয়ে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়েন্দা পুলিশকে জড়িয়ে গুজব ছড়ানোর অভিযোগে 3 জনকে আটক করেছে সিআইডি। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় তারা। সপ্তাহখানেক আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারের হাত পা বাঁধা লাশ সিআইডির মালিবাগ কার্যালয়ে পড়ে আছে, এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরে তিথিকে সাইবার পুলিশ নরসিংদী থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিথি সরকার, স্বামী শিপ্লু মল্লিক, নিরঞ্জন সরকার এ ঘটনার দায় স্বীকার করে। করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে এই প্রথম একদিনে 10,000-এর বেশি মৃত্যু দেখেছে বিশ্ব। মহামারীতে মোট মৃত্যু 12,89,000 ছাড়িয়ে গেছে। আক্রান্ত 5 কোটি মানুষ। এক সপ্তাহে চতুর্থবারের মতো 6 লাখের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে কোভিড-19। মৃত্যু, সংক্রমণ দুই ক্ষেত্রেই ভয়াবহ সময় পার করছে বিশ্ব। মহামারীর দ্বিতীয় ঢেউ সামাল দিতে বিভিন্ন দেশ হিমশিম খাচ্ছে। বুধবারও সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু হয় যুক্তরাষ্ট্রে। ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হতে পারে। মঙ্গলবার এই সম্ভাবনার কথা জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স অ্যাজার। বলেছেন ট্রায়ালের সাফল্যের উপরেই নির্ভর করবে সিদ্ধান্তের বাস্তবায়ন। ফাইজারের সাথে $195 কোটি চুক্তিও সই করেছে মার্কিন স্বাস্থ্য বিভাগ, যার আওতায় প্রতি মাসে 2 কোটি ডোজ করোনা প্রতিষেধক পাবে যুক্তরাষ্ট্র। এদিকে WHO বলছে করোনা ভাইরাস নির্মূলে আরও বেশি গবেষণা প্রয়োজন। 5 বছরে তথ্য প্রযুক্তি খাতে কর্মসংস্থান হবে 10 লাখ, আর এই খাত থেকে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা $5 বিলিয়ন। প্রযুক্তি খাত প্রসারে পর্যাপ্ত বিনিয়োগ, দক্ষতা বাড়ানো গেলে শিল্প বিপ্লব ত্বরান্বিত, এমনটি মনে করেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিকেলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল হাইটেক পার্ক অথরিটির সাথে তথ্য প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ের মধ্যে 4টি প্রকল্প চালুর বিষয়ে MOU স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এমন তাগিদ দেন। দায়িত্ব নেওয়ার প্রস্তুতি হিসেবে নিজের চিফ অব স্টাফ হিসেবে রন ক্লাইনকে মনোনীত করলে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলা হচ্ছে করোনা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে এই নিয়োগ। ওবামা সরকারের আমলে ইবোলা মহামারী মোকাবেলার দায়িত্ব পালন করেন ক্লাইন। এদিকে ইলেকটোরাল ভোটে সংখ্যাগরিষ্ঠতার পরে পপুলার ভোটেও 50 লাখের বেশি ব্যবধানে ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন বাইডেন। নির্বাচন নিয়ে নানা অভিযোগের মধ্যে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া রাজ্য প্রশাসন। এদিকে হবু মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে নিয়ে উন্মাদনা চলছে জাপানে। তার চেহারার আদলে মুখোশ তৈরি করা হয়েছে। রাবারের তৈরি এসব মুখোশ আবার ব্যাপক জনপ্রিয় সেখানে। উদ্যোক্তারা জানিয়েছেন করোনা ভাইরাস প্রতিরোধের জন্যই এই সব মুখোশ তৈরি করা হয়েছে। তবে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় তার চেহারার আদল দেওয়া হয়েছে এতে। সৌদি আরবের ফরাসি কনসুলেটে বিস্ফোরণে কমপক্ষে 3 জন আহত হয়েছেন। বুধবার প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে একটি অনুষ্ঠান হচ্ছিল। আহতদের একজন গ্রিক এখনও সেই দায়কেও স্বীকার করেনি। সাম্প্রতিক সময়ে সৌদিতে বিদেশিদের লক্ষ্য করে এটি দ্বিতীয় হামলা।
অনুমতি না নিয়ে সেলফি তোলায় বেনাপোল চেকপোস্টে এক ভক্তের মোবাইল ফোন ছুঁড়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে। কলকাতায় কালী পুজো উদ্বোধন করতে বেনাপোল চেকপোস্ট দিয়ে আজ দুপুরে ভারতে যান সাকিব। তাকে দেখতে পেয়ে ভক্তরা আবেগপ্রবণ হয়ে পড়েন খুব স্বাভাবিকভাবেই। এ সময় সেক্টর আলী নামে এক ভক্ত সাকিব আল হাসানের সাথে ছবি তুলতে যান। অনুমতি না নেয় সাকিব তার মোবাইলটি কেড়ে নিয়ে ছুঁড়ে ভেঙে ফেলেন। সাকিব আল হাসানের ফিটনেস টেস্ট নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বুধবার সকালে জানা যায় তার রেকর্ড 13.7 স্কোর। তবে সন্ধ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন প্রত্যাশার কাছাকাছি স্কোর করেছেন সাকিব, অর্থাৎ বিসিবি নির্ধারিত 11 পয়েন্টের কাছাকাছি এই অলরাউন্ডারের স্কোর। কিন্তু গতকাল বিসিবির এক ট্রেনার জানিয়েছিলেন সাকিবের স্কোর সবচেয়ে ভালো। এর আগে যেহেতু মেহেদী হাসান রানার স্কোর ছিল 13.6, তাই মুহূর্তেই দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ে যে সাকিব স্কোর করেছেন 13.7। শেষ হলো বঙ্গবন্ধু টি-20 প্লেয়ার্স ড্রাফট। আফটার 157 ক্রিকেটারের মধ্যে দল পেয়েছেন 80 জন, চূড়ান্ত হয়েছে 5 দল। এ শ্রেণীতে থাকা সাকিব আল হাসানকে নিয়েছে জেমকন খুলনায়, একই ক্যাটাগরিতে থাকা মাহমুদুল্লাহ তার সঙ্গী তামিম ইকবালকে নিয়েছে ফরচুন বরিশাল, আছেন তাসকিন আহমেদ আর লিটন মোস্তাফিজ পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। মিনিস্টার গ্রুপ রাজশাহী এ গ্রেডের কোনো ক্রিকেটার নেয়নি, তাদের দলে আছেন আশরাফুল ও সাইফুদ্দিন। আর ঢাকার হয়ে মাঠ মাতাবেন মুশফিকুর রহিম, রুবেল হোসেন। 72.75 কোটি টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুই ভাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন বরকত আর তার ভাই মোহাম্মদ ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। এই সংস্থার প্রধান কার্যালয়ে উপপরিচালক মোহাম্মদ আলী আকবর বাদী হয়ে মামলা দুটি করেন। অভিযোগে বলা হয়েছে অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত প্রায় 45 কোটি টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন বরকত। তার ভাই রুবেলের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ 28.35 কোটি। জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে ফরিদপুর থেকে জুন মাসে দুই ভাইকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যিনি অর্জন করেছেন এটা তো দায় তারই, এবং এই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আইনে মামলা রুজু করা হয়েছে। সেটি পরিবর্তন, রূপান্তর ইত্যাদি করতে গিয়ে কেউ যদি সহায়তা করে থাকেন এবং সেটি যদি প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে তদন্তকারী ব্যবস্থা নেওয়া হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার সহ উপকূলীয় অঞ্চলে জলদস্যুদের আস্তানা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে ডাকাত ও জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বলেন, সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। পরে 11টি বাহিনীর 34 সদস্য আত্মসমর্পণ করে, স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্রগুলি ও জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। আমাদের নিরাপত্তা বাহিনীর চোখ এড়িয়ে কেউ আপনারা যারা যারা দস্যুতা করেন তারা পালিয়ে বেড়াতে পারবেন, কিন্তু অবস্থান করতে পারবেন না। তাদেরকে ধরা পড়তেই হবে। সুন্দরবনে আত্মসমর্পণ করে জলদস্যুদেরকে তাদের স্কিল জেনে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হয়েছে, প্রতিদিন তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। একইভাবে এই অঞ্চলে যারা আত্মসমর্পণ করেছে তারা যাতে সমাজের মূল ধারায় পুনর্বাসিত হতে পারে সেই বিষয়ে লক্ষ্য রাখবেন। মাত্র 24 ঘন্টায় অনলাইনে বিক্রিতে অতীতের সব রেকর্ড গুড়িয়ে দিয়েছে আলিবাবা। বুধবার সিঙ্গলস ডে অর্থাৎ 11/11 উপলক্ষে $7,500 কোটি বিক্রি ছিল চীনের ই কমার্স জায়ান্টের, যা গেল বছরের তুলনায় দ্বিগুণ। 2019 সালে আলিবাবার সিঙ্গলস ডে বিক্রি ছিল $3,840 কোটি। পহেলা নভেম্বর থেকে 11 দিন এই সুযোগটি ছিল। 1,60,00,000 পণ্যে মূল্য ছাড় দেওয়া হয়। একযোগে পদত্যাগ করলেন হংকংয়ের গণতন্ত্রপন্থী 19 আইন প্রণেতা। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়ে 4 এমপিকে অযোগ্য ঘোষণা করার প্রতিবাদে এই সিদ্ধান্ত তাদের। বুধবার নতুন একটি আইন পাশ করে চীনের কংগ্রেস, যাতে চীনের সার্বভৌমত্ব অস্বীকারের অভিযোগ উঠলে আইন প্রণেতাদের বহিষ্কারের বিধান রাখা হয়। নতুন আইন অনুসারে আদালতের অনুমোদন ছাড়াই এমপিদের অযোগ্য ঘোষণার এখতিয়ার পাবে হংকং সরকার। ফিফা প্রীতি ফুটবল ম্যাচের প্রথম লড়াইয়ে কাল নেপালকে আতিথ্য দেবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল 5টায় শুরু হবে এই ম্যাচ। করোনা সংকট কাটিয়ে দীর্ঘ 8 মাস পরে মাঠে ফিরছে ফুটবল। জয় দিয়ে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে চান লাল সবুজ কোচ জেমি ডে। ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। বাদ দেওয়া হয়েছে নিয়মিত গোলরক্ষক আশরাফুল রানাকে, দলের নতুন মুখ সুমন রেজা ও MS বাবলু। এর বিপরীতে করোনায় বিপর্যস্ত নেপাল শিবির। জয়ের প্রত্যাশা দলের কোচ বাল গোপাল মহাজনের।
এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন নেপালের আরও এক ফুটবলার। মঙ্গলবার কোভিড-19 পরীক্ষায় পজিটিভ আসে রঞ্জিত ধিমাল নামের 25 বছর বয়সী এই ফুটবলারের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা করা হয় বাংলাদেশ ও নেপাল দু দলের ফুটবলারদের। সেখানে করোনা পজিটিভ আসে রঞ্জিত ধিমালের, যদিও তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। বর্তমানে আইসোলেশনেই রাখা হয়েছে তাকে। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের খবরে ফিনল্যান্ডের কাছে 2-0 গোলে হেরে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন্স ফ্রান্স। এছাড়া আলাদা ম্যাচে জয় পেয়েছে জার্মানি, ইতালি, পর্তুগাল, বেলজিয়ামের মতো বড় সব দলগুলো। তবে 1-1 সমতায় শেষ হয়েছে স্পেন নেদারল্যান্ডস ম্যাচ। ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম লিড পায় স্পেন। 19 মিনিটে আলভারো মোরাতার পাস থেকে লা রোহাদের এগিয়ে দেন মিডফিল্ডার সার্জিও ক্যানালেস। বিরতির 2 মিনিট পরে ভ্যান ডি বেক গোল করলে 1-1 ড্রতে ম্যাচ শেষ হয়। এদিকে রাতের আরেক ম্যাচে অঘটনের শিকার হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। অধিনায়ক হুগো লরিস এন্ড গ্রিজম্যান, রাফায়েল ভারানের মতো মূল একাদশের ফুটবলারদের বাইরে রেখেই দল গড়ার খেসারত দেন কোচ দিদিয়ের দেশামস। আর 28 মিনিটে প্রথম লিড নেয় ফিনল্যান্ড। মার্কাস ফোর্স এগিয়ে দেন অতিথিদের। 3 মিনিট পরে ব্যবধান দ্বিগুণ হয় স্কোর শিটে নাম তোলেন ওন্নি ভোলাকারি। ম্যাচের বাকি সময় চেষ্টা চালিয়েও কোনো গোল দিতে পারেনি ফ্রান্স। করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউয়ের শঙ্কায় মাস্ক ব্যবহার নিশ্চিতে মাঠে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। প্রথম দিনের অভিযানের স্বাস্থ্যবিধি না মানায় 30 জনকে 6 ঘন্টার কারাদণ্ড, 75 জনকে মুচলেকা সহ অর্থদণ্ড দেওয়া হয়। সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে চট্টগ্রাম নগরীর টেরিবাজার, আন্দরকিল্লা, চিরাগি পাহাড় এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। যেহেতু একটা সেকেন্ড ওয়েভের দিকে যাচ্ছি, একটা সম্ভাবনা রয়েছে সেকেন্ড ওয়েভের, সেজন্য আমাদের অবস্থানটাও কিন্তু কঠোর হচ্ছে। তো যার ফলে আমরা মেসেজ দিতে চাই যাতে ভবিষ্যতেও যারা আপনার বাইরে আসবে বা বিভিন্ন কাজে থাকবে তারা যেন মাস্ক পরিধান করে। যদি মাস্ক পরিধান না করে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লার স্ত্রীর সামনে যুবলীগ নেতা জিলুর রহমান জিলানী হত্যা মামলায় 9 নম্বর আসামি আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতেই সাবেক ও বর্তমান 3টি ওয়ার্ডের কাউন্সিলর সহ 24 জনের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা করে নিহতের ভাই। মামলায় 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসানকে প্রধান আসামি করা হয়। এছাড়াও 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল সাত্তার, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান সহ মোট 24 জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 10 থেকে 15 জনকে। গতকাল চুয়াড়া সড়কে ওয়ার্ড যুবলীগ নেতাকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গুজব তুলে লালমনিরহাটের বুড়িমারিতে শহীদ নবী জুয়েলকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে স্বার্থান্বেষী মহল গুজব তুলে হত্যা করে জুয়েলকে। জুয়েল রংপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক। হত্যার ঘটনায় পাটগ্রাম থানায় 3টি মামলা হয়েছে, 32 জনকে গ্রেফতার করা হয়েছে। আগামী 4 ডিসেম্বর কাতারের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ফিফা ও এএফসির অনুমোদন পেয়েছে। 2 দেশের আবেদনের প্রেক্ষিতে দোহা ম্যাচ আয়োজনের অনুমোদন দেয় ফিফা। পাশাপাশি চূড়ান্ত হয়েছে বিশ্বকাপ বাছাইয়ের শেষ 3 ম্যাচের সময়সূচি। আগামী মার্চ ও জুনে অনুষ্ঠিত হবে ভারত, আফগানিস্তান, ওমানের বিপক্ষের ম্যাচগুলো। ম্যাচ 3টি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় 8 দিন হাসপাতালে থাকার পরেই তিনি বাড়ি ফিরলেন। 2 নভেম্বর অসুস্থ হয়ে বুয়েন্স আইরেসের লা প্লাতার একটি হাসপাতালে ভর্তি হন ম্যারাডোনা। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, অস্ত্রোপচার করা হয় 60 বছর বয়সী এই সাবেক ফুটবলারের। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কাল প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। শুক্রবার ভোর 6টায় বুয়েন্স আইরেসের রিভার প্লেট স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনা প্যারাগুয়ে ম্যাচ। বিশ্বকাপ বাছাই পর্বের অভিযানটা ভালো হয়েছে আর্জেন্টিনার। প্রথম ম্যাচে ঘরের ম্যাচে ইকুয়েডরকে 1-0 গোলে হারানোর পর অ্যাওয়ে ম্যাচে বলিভিয়াকে 2-1 গোলে হারায় আলবিসেলেস তারা। এরপরে কাতার বিশ্বকাপের টিকিট পাবার লড়াইয়ে মেসিদের সামনে বাঁধা প্যারাগুয়ে। এই ম্যাচ চোটের কারণে পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো এবং রবার্তো পেরেরার সার্ভিস পাবে না আর্জেন্টিনা। তবে মেসি শতভাগ ফিট হয়ে ফিরছেন। 1968 সালে ইংল্যান্ডের সাথে সিরিজ খেলতে সমুদ্রপথে 3 মাসের পথ পাড়ি দেন আদিবাসী অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাতেই ভারতের বিপক্ষে টি20 সিরিজের জন্য বিশেষ ডিজাইনের জার্সি বানিয়েছে অস্ট্রেলিয়া। নেট দুনিয়ার সারা ফেলানো এই জার্সির এক ঝলক দেখে নিচ্ছি। সুইজারল্যান্ডের জেনেভায় এক টুকরো হীরা বিক্রি হলো 225 কোটি টাকায়। বুধবার 14.8 ক্যারেটের হীরক খণ্ডটি নিলামে তোলা হয়। সোথেবি নিলাম ঘরে ডাক শুরু হয় $1.5 কোটি। পরে $2.66 এই হীরাটি কিনে নেন টেলিফোনে নিলামে অংশ নেয় এক ক্রেতা। অবশ্য তার পরিচয় কর্তৃপক্ষ প্রকাশ করেনি। বলা হচ্ছে বিক্রি হওয়া হীরাটি এ যাবৎকালে সবচেয়ে বড় পার্পল পিঙ্ক ডায়মন্ড।
বিক্ষোভের মুখে রক্ষা পেল কেনিয়ার শতবর্ষী একটি ডুমুর গাছ। বুধবার বিশেষ ডিক্রি জারি করে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা। গাছটিকে কেনিয়ার সংস্কৃতি এবং জীববৈচিত্র্যের প্রতীক হিসেবে অভিহিত করে সরকার। রাজধানী নাইরোবিতে এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য গাছটি কাটার উদ্যোগ নেন প্রশাসন। আত্মহত্যার প্ররোচনা মামলায় জামিন পেলেন আলোচিত ভারতীয় সাংবাদিক অর্ণব গোস্বামী। মুম্বাই উচ্চ আদালতে আবেদন খারিজের পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তার আইনজীবী। বুধবার তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন 2 বিচারকের বেঞ্চ। জামিন পেয়ে কর্মক্ষেত্রে ফেরেন রিপাবলিকান চ্যানেলের এই কর্ণধার। দীর্ঘ বিরতির পরে আবারও সেলুলয়েডের পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। মা হওয়ার জন্য বিরতি নিয়েছিলেন। বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। জানা যায় ফিটনেস ফিরিয়ে আনতে বেশ পরিশ্রম করতে হচ্ছে তাকে। শুটিং করেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি চা বাগানে। মিশর রহস্য ইয়েতি অভিযানের পরে এটা সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের 3য় সিনেমা। ডিসেম্বর মাসে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এবারে গল্পটি থাকবে আফ্রিকার জঙ্গলে অ্যাডভেঞ্চারে ভরা এক ভ্রমণের গল্প। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস। জঙ্গলের মধ্যে এক হোটেল অবলম্বনে কাকাবাবুর প্রত্যাবর্তন বানিয়েছেন পরিচালক। সিনেমাটিতে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, অনির্বাণ চক্রবর্তী সহ আরও অনেকে। দর্শক, আজকের সব খবর এ পর্যন্তই ছিল। এছাড়াও 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের সাথে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jomuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। এতক্ষণ সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।